না, এটা কোনো ক্লিকবেট ভিডিও নয় যে আমি বলবো ডোন্ট কাম টু চিলাপাতা এবং তারপরে আমি সেরকম কিছুই বলবো না এবং তোমরা এটা দেখেই পুরো ভিডিওটা দেখবে। চিলাপাতা ফরেস্টে আমি সত্যিই এক ভয়াবহ সমস্যার সম্মুখীন হয়েছিলাম এবং আমরা ভিভিড ট্রাভেলার, যে কোনো জায়গায় বেড়াতে গেলে সমস্যা যে হয়, সমস্যায় যে আমরা পড়তে পারি, এটা আমরা এক্সপেক্ট করেই চলি এবং সেই সমস্যার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা নিয়েই আমরা বেড়াতে যাই। কিন্তু আমাকে যেটা ভাবিয়ে তুলেছিল এবং সমস্যার মধ্যে ফেলেছিল সেটা হচ্ছে সমস্যার ভয়াবহতা এবং সেই সময় ওখানের অফিসার এবং দায়িত্বে থাকা সমস্ত যারা ছিলেন তাদের উদাসীনতা। তো আমি সেই জন্যই বলবো তোমরা চিলাপাতায় এসো না, এখানে প্রবলেম কিন্তু হতেই পারে। কিন্তু তারপরেও যদি তোমরা মনে করো চিলাপাতায় আসবে বা আসা স্থির হয়ে গেছে, তাহলে এই ভিডিওটা শেষ অবধি দেখো। তোমাদের একটা ধারণা হবে যে সমস্যাটা কতটা বড় এবং কি সমস্যার মধ্যে তুমি পড়তে পারো। গুড মর্নিং সবাইকে। তো আজকে চতুর্থ দিনে আমরা জয়ন্তীকে বাই বাই করে চললাম আমাদের নেক্সট গন্তব্য চিলাপাতার উদ্দেশ্যে। যদিও আমরা পথে ঘুরে যাব সিকিয়াঝোড়া, এটাকে অবশ্য বলা হয় নর্থ বেঙ্গলের অ্যামাজন, আবার চলতি কথায় অনেকে এটাকে গরিবের অ্যামাজনও বলে। তো এখন আমরা সেটার দিকেই যাচ্ছি। আচ্ছা, আমরা এসে গেছি এই সিকিয়াঝোড়াতে। এটা বাংলা পর্যটন বানিয়েছে, তাই তুমি এখানে দেখতেই পাচ্ছ বেঙ্গল ট্যুরিজমের লোগো। এখানে আলাদা আলাদা জিনিসের আলাদা আলাদা রেট চার্ট দেওয়া আছে, যেটা তুমি এখানে দেখতেই পাবে। এখানে এই যে বাগান মতো বা এই যে পার্কটা বানানো আছে, সেটার এন্ট্রি ফি 20 টাকা, আর বাচ্চাদের জন্য সেটার এন্ট্রি ফি 10 টাকা। এছাড়া এখানে বড় বোট রাইড, মানে যাতে প্রায় 25 জন একসাথে বসতে পারে, তার জন্য এন্ট্রি ফি 60 টাকা আর বাচ্চাদের জন্য 30 টাকা। এছাড়া আরও কিছু আলাদা আলাদা বোট রাইডের কথা বলা থাকলেও সেটার কিন্তু মনে হয় না অ্যালাউড, কারণ আমাদের এখানে কেউ কিছু বললো না সেটার কথা। তো টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। ঢোকার সময় দেখতে পাচ্ছ জায়গাটা বেশ ছিমছাম করে সাজানো, দুদিকে একটু পার্ক মতো করা আছে। তো তোমরা যতক্ষণ বোট রাইডের জন্য ওয়েট করবে ততক্ষণ এখানটা ঘুরে দেখতে পারো। স্লিপ, দোলনা এসব করা আছে, বাচ্চারা সেখানে খেলতে পারে। তো আমরা এগিয়ে যাচ্ছি এবার বোট রাইডের যে ঘাট আছে সেই ঘাটের দিকে। আচ্ছা, এই যে বোটটা আসছে, এইরকম একটা কোনো বোটে করেই কিন্তু আমরা এই সিকিয়াঝোড়ায় ঘুরতে যাব। নতুন ধরনের এক্সপিরিয়েন্স, এরকম করিনি কখনো, এবার দেখা যাক। তো যাত্রার শুরুতেই চোখে পড়লো কিছু দেশীয় পাখি, যেমন আমাদের সাদা বক, হাঁস আর পানকৌড়ি, যেগুলো খুব সুন্দরভাবে জলের মধ্যে খেলা করে বেড়াচ্ছিল। আচ্ছা, আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এখানে একটা আশ্চর্য, যেটা আগে বললাম, যে পুরো সাফারিটা হয় নদীতে একটা নৌকার মধ্যে। ওই যে পিছনে মাঝি, উনি চালিয়ে নিয়ে যাচ্ছেন। এই নৌকাতে মোট 25 জন একসাথে যেতে পারে। তো চলো দেখো জায়গাটা কি। এই যে এরকম একটা নদীর মতো জায়গা। তো একটা সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশের মধ্যে দিয়ে বেশ এগিয়ে যাচ্ছিলাম। জন্তু জানোয়ার বা পশু পাখি কতটা দেখতে পাবো জানি না, বাট এই যাত্রাটাও মন্দ লাগছিল না। কিছুটা হলেও সুন্দরবনের কথা মনে পড়ায়। এই দেখো দেখো, ক্যামেরাটা ওইদিকে ফোকাস করো একটু, কত বড় একটা ঈগল। আরে লক্ষ্য করে দেখো, ও কিন্তু আমাদের দিকেই দেখছে। হ্যাঁ, ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে আবার। তো এইভাবে নৌকা বিহার করতে করতে আমরা কিন্তু বেশ গভীর জঙ্গলে ঢুকে পড়লাম। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, গাছের ডালপালা সরিয়ে আমাদের নৌকা এগিয়ে চলেছে। তবে দুর্ভাগ্যের বিষয়, এখনো অবধি সেরকমভাবে কোনো ওয়াইল্ড অ্যানিমাল চোখে পড়েনি, আনলাইক জয়ন্তী। নৌকায় যেতে যেতে মাঝি দাদা এই জায়গাটা দেখে আমাদের বলল এই জায়গাগুলো দিয়ে নাকি সমস্ত হরিণ, হাতি এগুলো জল খেতে নামে। আর ওনার কথা মতো কিছু দূর এগিয়ে আমরা একটা টাটকা হাতির পায়ের ছাপও দেখতে পেলাম, যদিও হাতির দর্শন পাইনি। শেষ পর্যন্ত যেটা দেখতে পেলাম, একটা বেশ বড় সাইজের পানকৌড়ি, যেগুলো এখন আর আমাদের শহরাঞ্চলে ঘোরা দেখা যায় না। তো সেটা আমাদের চোখের সামনে দিয়ে উড়ে গেল। তো আমরা ঘুরে এলাম সিকিয়াঝোড়া। খুব ইউনিক এরকম জায়গায় এখানে তো নেই, যে যেখানে তুমি একটা নদীর মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে অনেকটা ঢুকতে পারবে। তো দেখার বলতে বেশ কিছু পাখি দেখতে পেলাম, কিছু কিছু ক্যাপচার করতে পেরেছি, কিছু কিছু পারলাম না। কিছু হাতির পায়ের ছাপও দেখতে পেলাম, বাট যদি কিছু দেখতেও পেতাম না, একটা হরিণ দেখতে গিয়েও দেখতে পেলাম না, পালিয়ে গেল। কারণ এখানে প্রবলেমটা হচ্ছে যে শুধুমাত্র নয়, মানে জঙ্গলে ঘুরতে গেলে চুপ থাকতে হয়। আমাদের সাথে যারা গিয়েছিল যে গ্রুপটা না, মানে মোর লাইক পিকনিকার্স, গিয়ে গল্প করতে করতে ওইভাবে তো দেখা যায় না, তাই আমরা দেখতে পেলাম না। তোমরা এলে হয়তো নিশ্চয়ই কিছু দেখতে পাবে। চলো আবার চিলাপাতাতেই দেখা আছে। সিকিয়াঝোড়ার এখানে একটা জায়গা আছে, এখানে এরা টুকটাক কাঠের তৈরি জিনিস বিক্রি করে। তো তোমরা যদি
সুভিনিয়ার কালেক্ট করতে চাও তো এরকম হরিণের মাথা বা দেখো এখানে গন্ডার আছে, হরিণ, এই সমস্ত তোমরা এখান থেকে কিন্তু কিনতে পারো। শিখিয়াজোড়ায় সেরকম কিছু দেখতে না পেয়ে আমরা একটু ভারাক্রান্ত মন নিয়ে চিলাপাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, বাট আমাদের কোনো আইডিয়াও ছিল না যে কত বড় একটা সারপ্রাইজ আমাদের জন্য ওয়েট করে রয়েছে। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি পুরো নদীর ব্রিজের ওপরে, আর এক অদ্ভুত ঘটনার সাক্ষী হতে পারলাম। সামনে দেখতে পাচ্ছ একটা দল হাতি এখানে নদীর মধ্যে জল খাচ্ছে, এবং হয়তো খুব সম্ভবত ওরা এই নদীটা পেরিয়ে সামনের জঙ্গলে ঢুকবে। স্মল ফ্যামিলি অফ এলিফ্যান্ট। হ্যাঁ, একদম ছোট্ট একটা ফ্যামিলি। ওই দেখো ওরা পার করতে শুরু করে দিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু হাতি এই ছোট্ট নদী যেটা আছে সেটার মধ্যে দিয়ে রাস্তাটা পার করছে। এইরকম দৃশ্য দেখতে কিন্তু ভাগ্য লাগে, মানে লোকে টাকা পয়সা খরচা করে যায় এইসব দেখতে। সত্যি মানে ডেফিনেটলি ওয়ান চান্স ইন আ মিলিয়ন, ট্রুলি। এই হাতিগুলো এগোচ্ছে, পেছনে কিন্তু দুটো হাতি এখনো রয়ে গেছে। হ্যাঁ, ওই মা আর বাচ্চা হাতিটা। হ্যাঁ, এরা এখনো এগোয়নি। আচ্ছা, এরা দেখছি এদিকে আস্তে আস্তে এটা একটা ছোট হাতি এখানেও আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এই এই দেখো চান করে নিল। কি কি সুন্দর চান করে নিল পুরো। ওই হাতিটার পিছনে একটা পাখি বসে আছে ওর মাথায়। হ্যাঁ, বাকিগুলো এই দেখো বাচ্চা, ওই দেখো কি সুন্দর চলে আসছে, দেখো পুরো জলে তলা ডুবে ও চান করে নিল। পাখিটা ভালো করে চান করেনি। যাই হোক, এবার মনে হচ্ছে এরা সবাই উঠে পড়বে। এই দেখো এটা মাঝারি, এটা উঠে পড়েছে নিজের চেষ্টাতে। আমি এইরকম দৃশ্য সেই ন্যাশনাল জিওগ্রাফিতেই দেখেছি ছোটবেলায়। হ্যাঁ, সত্যি মানে লাখ, বিশাল লাখ। এবার দেখো এই মনে হচ্ছে ছোট হাতিটা ওঠার চেষ্টা করবে নাকি? না, ছোট ওইখানে আছে ছোট হাতিটা, মায়ের কোলের কাছে। এরা আরামসে উঠে যাবে, এরা বড়, এদের কোনো চাপ নেই। ছোটটা কি করে ওঠে ওটাই দেখা। হ্যাঁ, ওই দেখো ওঠার চেষ্টা করছে, কি কিউটলি দেখো। ওর মা ঠেলা মারছে পিছন থেকে, দেখো। এই তো উঠে পড়েছে। উঠছে। হবে হেভি আছে, দারুণ কিন্তু। এই তো এইবার উঠে পড়বে। এই তো উঠে পড়েছে। চলো এবার জঙ্গলটা ক্রস করে। হ্যাঁ, এবার ওরা জঙ্গলের মধ্যে ঢুকে গেল। চলো আমাদের শো ওভার। হ্যাঁ, চলো গাড়িতে ফিরি। এইরকম মন ভোলানো দৃশ্য দেখে আমরা নিজেদেরকে প্রচন্ড লাকি ভেবে মনের আনন্দে এগোচ্ছিলাম চিলাপাতা রিসর্টের দিকে। কিন্তু লাকের পরেই যে ব্যাড লাক অপেক্ষা করে রয়েছে সেটা রাস্তায় যেতে যেতে কিছুক্ষণ পরেই আমরা বুঝতে পারলাম। তার কারণ চিলাপাতার এই রিসর্টটা খুঁজে পেতে আমাদের বেশ বেগ পেতে হলো। প্রায় আধ ঘন্টা ধরে হাইওয়ের মধ্যে এদিক ওদিক করে অবশেষে আমরা টায়ার্ড হয়ে এই রিসর্টটা খুঁজে পেলাম। তো রিসর্টে ঢুকেই প্রথম যে কথাটা আমার মাথায় এলো যে হাইওয়ের কাছে এদের একটা ডিরেকশন বোর্ড লাগালে খুব ভালো হয়, যাতে যাত্রীরা তারা খুব সহজে এই রিসর্টে পৌঁছতে পারে। তো দেখতেই পাচ্ছ এই রিসর্টটা এখনও আন্ডার কনস্ট্রাকশন। হ্যাঁ, এইটা হচ্ছে ওদের কিচেন এরিয়া যতদূর সম্ভব আমার মনে হচ্ছে। হ্যাঁ, আর এই তার পাশেই রয়েছে দুটো ছাতা লাগানো, চেয়ার টেবিল পাতা, মনে হয় ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আর এরপর এদিকটা ঘোরাও ক্যামেরাটা। হ্যাঁ, এই যে এইখানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওদের থাকার ঘরগুলো। ওকে, আর সামনে বেশ কয়েকটা খোলা জায়গা আছে যেখানে গাড়ি পার্ক করা যায়। চলো এবার তাহলে রুম ট্যুরটা শুরু করা যাক। এটাই আমাদের রুম, ফার্স্ট ফ্লোর বা দোতলায় যেটাই বলো। ঢুকেই ফার্স্ট যেটা চোখে পড়ে, রুমটা কিন্তু বেশ ছোট, খুব যে পরিষ্কার তা কিন্তু নয়। একটা নর্মাল বিছানা আছে এবং সেখানে দেওয়া আছে দুটো বালিশ এবং দেখতে পাবে একটা জাস্ট নর্মাল ব্ল্যাঙ্কেট। এছাড়াও পাশে দেওয়া আছে দুটো প্লাস্টিকের চেয়ার এবং এপাশে ঘুরে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে একটা আয়না, ঠিক ড্রেসিং টেবিল নয়, তার নিচে একটা প্লাস্টিকের টেবিল, তার উপরে আমরা আমাদের জিনিসপত্র রেখেছি। বাইরে একটা ছোট্ট ব্যালকনি, তার থেকে দেখা যায় চিলাপাতা ফরেস্টের বাউন্ডারিটা। আর এপাশে ঘুরে দেখা যায় বেশ কিছু শাল গাছের বন, এইটুকুই। তো ইটস ওকে, বাট বিশাল যে ভালো তাও নয়। চলো এবার আমরা ফাইনাল দেখে নিই এদের বাথরুমটা কেমন। তো এই হচ্ছে বাথরুমের মধ্যে খুব যে পরিষ্কার তা নয়, এখানে আছে একখানা বেসিন এবং ওপরে দেখো এখানে কিন্তু কোনো গিজারের ব্যবস্থা নেই, তোমাকে জল ম্যানুয়ালি গরম করতে হবে ওয়াটার হিটার দিয়ে। আর এপাশে দেখতেই পাচ্ছ এখানে টয়লেটের সিস্টেমটা কিন্তু ওয়েস্টার্ন। তো দ্যাটস অল অ্যাবাউট দ্য রুম ট্যুর। এবার আমরা লাঞ্চ করতে যাব, খাবার আগে থেকেই বলা আছে, সেটা খেয়ে বেরোবো
তো লাঞ্চের মেনু ছিল খুবই বেসিক, ভাত, ডাল, তরকারি, পাঁপড় ভাজা, মাছ, দ্যাটস ইট। আর এটার দাম নিয়েছিল 180। আর এই সেম টাকায় আমরা জয়ন্তীতে অত রকমের মেনু পেয়েছিলাম আর অত সুস্বাদু খাবার ছিল। আমাদের এই রিসর্ট মানে চিলাপাতা ফরেস্টে চিলাপাতা রেঞ্জ অফিস থেকে প্রায় 14 কিলোমিটার দূরে। এটা যেতে সময় লাগতো প্রায় 30 থেকে 40 মিনিট। আবার চিলাপাতা রেঞ্জ অফিস থেকে আমাদের সাফারি শুরু হচ্ছিল বিকাল 3:30-এ। তাই আমরা খেয়ে নিয়ে তাড়াতাড়ি মানে প্রায় 2:30 নাগাদই রওনা হয়ে গেলাম চিলাপাতা রেঞ্জ অফিসের জন্য। আমরা এখন এসে গেছি চিলাপাতা রেঞ্জ অফিসে। এইখান থেকেই সাফারি শুরু। আর সামনে এই যে টিকিট কাউন্টার আছে, এই টিকিট কাউন্টার থেকেই সাফারির টিকিট বানাতে হয়। ফার্স্টে আমরা এটা অনলাইনে সাফারিটাকে বুক করতে হয়, সেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে পেয়ে যাবে। এবার এখানে এসে এক একটা সাফারির জন্য গাড়ির চার্জ হয় 1850। সেটা 6 জনের মধ্যে ভাগ হয়ে যায়। তো তার মধ্যে তুমি যতজন যাবে সেই হিসেবে ভাগ হবে। আর এছাড়া এখানে একটা ফোক ডান্স দেখারও সুন্দর ব্যবস্থা আছে। ফোক ডান্সটা দেখার জন্যে তোমাকে এখানে 50 টাকা পার হেড দিয়ে টিকিট কাটতে হবে। আচ্ছা, আমরা সাফারির জন্যে অলমোস্ট সেট। এই হচ্ছে সেই গাড়িটা যেটা করে আমরা জঙ্গলে ঢুকবো, একটা জিপসি গাড়ি। এইটা করে এবার আমরা জঙ্গলে যাব। তো চলো আবার দেখা হচ্ছে জঙ্গলে। যা বুঝলাম চিলাপাতার জঙ্গলের সঙ্গে জয়ন্তীর জঙ্গলের মেন পার্থক্য হচ্ছে চিলাপাতার জঙ্গলে গ্রাসল্যান্ডের পরিমাণ অনেক বেশি। তাই আমরা এক্সপেক্ট করেছিলাম যে আমরা অনেক জন্তু জানোয়ারই হয়তো স্পট করতে পারবো, কিন্তু এই বানিয়া ফোর্ট রুইন্স দেখার পরেই আমাদের গাড়িটা একটা বিকট আওয়াজ করে দাঁড়িয়ে পড়লো। আমাদের ভাগ্য ভালো ছিল যে আমাদের গাড়ি যেখানে ক্র্যাশ করেছিল সেখান থেকে সামান্য এগিয়েই ছিল এই রাস্তা। আমরা কোনোভাবে গাড়ি নিয়ে এইখান অবধি এসে অপেক্ষা করলাম প্রায় 40 মিনিট। না ছিল কোনো ব্যাকআপ প্ল্যান, না ছিল কোনো রেস্কিউ প্ল্যান। আমার ভাবতে অবাক লাগলো এই গাড়িটা যদি আরও 15 থেকে 20 মিনিট আগে খারাপ হতো, যখন আমরা জঙ্গলের অনেকটা ভেতরে ছিলাম, তাহলে আমরা কি বিপদের মধ্যেই না পড়তাম। এইভাবে আমরা দাঁড়িয়েছিলাম প্রায় বহুক্ষণ। তারপর অবশেষে এরকম একখানা মাল নিয়ে যাওয়ার গাড়িতে করে ওরা আমাদেরকে নিয়ে ওদের বেস ক্যাম্পে গেল। আমার ভেবে খুব খারাপও লাগলো, খুব অবাকও হলাম। এরকমভাবে যদি একটা গাড়ি খারাপ হয় তাহলে তারা যারা সাফারি করতে এসেছে তাদের জন্য কোনো ব্যাকআপ প্ল্যান এদের কাছে নেই। কোনোভাবেই কোনো কিছু করা যাবে না। ইয়োর সাফারি ইজ কমপ্লিটলি গন। এরপর ওরা আমাদেরকে নিয়ে গেল সেখানে যেখানে ফোক ডান্স হচ্ছে। বাট অনেস্টলি আমার চিলাপাতে আসার মেন কারণ ছিল জঙ্গলে সাফারি করা, কখনোই ফোক ডান্স দেখা না। তাই ফোক ডান্সের প্রতি আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না। আমি যতটা তাড়াতাড়ি সম্ভব সামান্য ফোক ডান্স দেখেই ফিরে এলাম আমাদের রিসর্টে। আমাদের মন একদমই ভালো ছিল না। আরও বিরক্তিকর লেগেছিল এখানে অফিসারদের ব্যবহার, যাদের কোনো রকম ইচ্ছাই ছিল না যে অ্যাটলিস্ট পরের দিন আমাদের একটা কমপ্লিমেন্টারি সাফারি অ্যারেঞ্জ করে দেয়। আর ওনারা আমাদের টাকা পয়সাও কিন্তু রিফান্ড করেননি। না। আচ্ছা, এই চিলাপাতা ফরেস্টেতে আমরা একদিন ছিলাম। অ্যান্ড নাও ইটস টাইম টু গিভ আ রিভিউ। তো আমি কখনোই রেকমেন্ড করবো না এই প্লেসটাতে আসার জন্যে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কারণ হচ্ছে লোকেশন। তার কারণ হচ্ছে যে তুমি যদি চিলাপাতায় থাকো তো অবভিয়াসলি তুমি মেন এবং প্রধান কারণ হচ্ছে তুমি এখানে সাফারি করার জন্যই থাকবে। তো এই জায়গাটা সাফারিটা শুরু হয় রেঞ্জ অফিস থেকে, চিলাপাতা রেঞ্জ অফিস থেকে। সেখান থেকে এটা 14 কিলোমিটার দূরে এবং লোকেশনটাও ভালো না। মানে রাস্তার ধারে এমন একটা জায়গা দিয়ে আসতে হবে তুমি হঠাৎ করে খুঁজে পাবে না। আমাদের অনেক টাইম স্পেন্ড করে খুঁজতে হয়েছে। আমরা প্রায় আধ ঘন্টা ধরে মেন রোডে ঘুরেছি। হ্যাঁ, ঘুরে তারপরে আমরা খুঁজে পেয়েছি। বাট আরও অন্যান্য যেগুলো আছে সেগুলো পরে বলবো। খাবারটাও আমাদের ভালো লাগেনি। খাবারটা তো একদমই আমার ভালো লাগেনি, কারণ এরা রেট নিচ্ছে প্রায় ওই বোনান্তের মতোই বা এখানের আশপাশে যে রিসর্ট আছে তার মতোই। হ্যাঁ, কিন্তু খাবার না কোয়ালিটি ভালো না ভ্যারাইটি। 180 টাকায় আমি পেয়েছি শুধু রুটি আর একটা আলু কপি ভাজা। হ্যাঁ, আর ও নিয়েছিল রুটি আর চিকেন অনলি, সেটা নিয়েছে 200 টাকা। সেখানে আমরা বোনান্তেতে রুটি চিকেনের সাথে আরও 3 রকমের সবজি পেতাম। হ্যাঁ, আর সকালে ভাত মাছের ঝোল ওয়াজ অলসো টেরিবল, নট গুড। আর কামিং টু দেখো আরো যে জায়গাটা, যে এখানে রুমগুলো খুবই আনক্লিন, খুবই নোংরা। মানে তোমার মেঝেতে পা দিতে ইচ্ছা করবে না। তো তুমি একটা অ্যামাউন্ট স্পেন্ড করে যখন থাকবে, তুমি এরকম জায়গায় কেন থাকবে? আমি বলবো তোমরা যদি চিলাপাতা, তো আমি কখনোই আসার জন্য রেকমেন্ড করবো না, কিন্তু স্টিল যদি তোমার মনে হয় তুমি আসতে চাও বা তোমরা অলরেডি বুক করে ফেলেছো, বা যদি তোমরা স্টিল মনে করে আসতে চাও, দেখো রেঞ্জ অফিসের আশেপাশে অনেক হোমস্টে এবং রিসোর্ট আছে, সেগুলোতে থাকা উইল বি 100 টাইমস বেটার। যেমন ফর অ্যান এক্সাম্পল, আমি এখানে সবার কাছে শুনলাম যেটা খুব ভালো জায়গা, সেটা হচ্ছে অর্কিড হোমস্টে।
সেই অর্কিড হোমস্টেতে তোমরা থাকতে পারো। সেই অর্কিড হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার তোমরা ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে পেয়ে যাবে। চিলাপাতা এসে সকালে ব্রেকফাস্ট করার একটা খুব ভালো জায়গা হচ্ছে এই রেঞ্জ অফিসের উল্টো দিকে রাভাকা ধাবার পাশেই এই ছোট্ট দোকানটা। একজন ভদ্রমহিলা এখানে রান্নাবান্না করেন খুব সুন্দর। আমরা এখান থেকে খেয়েছিলাম চিকেন মোমো, যেটা নিয়েছিল 50 টাকা পার প্লেট, আর এখানে ভেজ মোমো রয়েছে 40 টাকা, আর চা আছে, বিস্কুট চা এসব তো আছেই, আর খাবারটা সত্যিই খুব ভালো ছিল। ব্রেকফাস্ট শেষ করে আমরা রওনা হলাম আমাদের এই বেড়ানোর শেষ ডেস্টিনেশন কোচবিহারের উদ্দেশ্যে, যেটা আমাদের পৌঁছতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা মতো। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ভিক্টর জুবিলি প্যালেস। কি মনে হচ্ছে আমি ভুল বলছি? আচ্ছা, আমি তোমাদের বলে রাখি, কোচবিহার রাজবাড়ি কিন্তু আর একটা নাম ভিক্টর জুবিলি প্যালেস। এই যে মেন এন্ট্রেন্স গেটটা, যেটা এখন বন্ধ করে রাখা আছে, এটা অ্যাকচুয়ালি রোমের সেন্ট পিটার্স চার্চের গেটের আদলে বানানো। এই রাজবাড়ি তৈরি হয় 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে। এই রাজবাড়ি যেরকম তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা বাকিংহাম প্যালেসের স্টাইলে তৈরি করা। মোট 51,000 স্কোয়ার ফুট এরিয়া জুড়ে এই রাজবাড়িটা বানানো হয়েছে। চলো এবার তাহলে আমরা এই রাজবাড়ির ভেতরে ঢুকে দেখি এখানে কি আছে। আচ্ছা, বলে রাখি, এই রাজবাড়িতে টিকিট কস্ট কিন্তু 25 রুপিস পার পারসন ফর ইন্ডিয়ান সিটিজেন। আচ্ছা, প্যালেসে ঢোকার আগে আর একটা কথাই বলি, এই প্যালেসের ভেতরটা কিন্তু আমি তোমাদেরকে আর দেখাতে পারলাম না, তার জন্য আমি সরি, কারণ এই প্যালেসের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। আচ্ছা, আমরা কুচবিহার রাজবাড়ি দেখে বেরিয়ে পড়লাম। খুব বেশিক্ষণ লাগলো না ঘুরতে। রাজবাড়িটা দেখতে তো খুবই সুন্দর, যেটা তোমাদের ফার্স্টে বললাম বাকিংহাম প্যালেসের স্টাইলে তৈরি, বাট কয়েকটা জিনিস আছে যে ভেতরে ভিডিও করা যায় না। একটু শুনে মন খারাপ লাগছিল, বাট তারপরে দেখলাম ভেতরে সত্যি বেশি কিছু কিন্তু দেখার নেই। এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছ, এই করিডরটা আর সিঁড়ি দিয়ে উঠে গিয়ে উপরে ওই যে জায়গাটা, এইখানে মোটামুটি 5টা-6টা মিউজিয়াম আছে। সেখানে তুমি এখানে কিছু পুরনো কষ্টি পাথরের মূর্তি দেখতে পাবে, একটা বিলিয়ার্ড রুম, আর মানে কিছু সামান্য ওয়েপনরি। তো প্রচুর যে জিনিস দেখার আছে, আর এটা ঘুরতে যে প্রচুর সময় লাগবে তা নয়, তো তোমার মোটামুটি 20 থেকে 30 মিনিটেই কিন্তু এটা ঘোরা হয়ে যাবে। পরবর্তী গন্তব্য এই মদনমোহন মন্দির। এই মদনমোহন মন্দিরও রাজা নৃপেন্দ্র নারায়ণের শাসনকালেই তৈরি হয়, আর যেহেতু এই মন্দির কৃষ্ণ ঠাকুরের, তাই এখানে রাস পূর্ণিমা খুব বড় করে সেলিব্রেট করা হয়। এই বেড়ানোর শেষ স্পট ছিল এই সাগর দিঘি, আর আমাদের ডুয়ার্স ভ্রমণের রীতিও এইখানে। তবে ট্রাভেল উইথ সমী তাদের শীতকালীন ভ্রমণ নিয়ে আবার খুব শিগগিরই ফিরে আসবে আবার কোনো সুন্দর ডেস্টিনেশনে। দেখা হচ্ছে সেখানে। বাই। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।